আমার চ্যানেল পথের পাঁচালীর এবারে যাত্রাপথ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। অনেকদিন ধরে এই সান্দাকফু যাব ভাবনা চিন্তার মধ্যে ছিল। মার্চ মাসে হাতে সময় পেয়ে বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। এখন সকাল 8টা বাজে। আমরা এসে এনজিপিতে পৌঁছলাম। আর কলকাতা থেকে এমন সময় গাড়ি ধরতে হবে যাতে সকাল 7টা 8টার মধ্যে এনজিপিতে পৌঁছানো যায়। এখানে কিছু ব্রেকফাস্ট খেয়ে আমাদের গাড়ি ঠিক করা আছে, সেই গাড়িতে আমরা এখন উঠে পড়ব। সান্দাকফু হলো ট্রেকিংয়ের আদর্শ জায়গা। সেইভাবে রাস্তা ছিল না গাড়ি যাওয়ার, তবে এখন সান্দাকফুতে গাড়ি যাওয়ার রাস্তা তৈরি হয়েছে। তবে রাস্তা খুবই দুর্গম এবং খুবই কষ্টকর। আমরা এই প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেছি এই সান্দাকফু যে যাওয়ার সময় কতটা কষ্টকর হয়েছে গাড়ির জার্নি। এনজিপি থেকে ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাব মানেভঞ্জনের দিকে। এনজিপি থেকে মানেভঞ্জন হয়ে প্রথমে আমরা যাব টুমলিং। টুমলিংয়ে যাওয়ার জন্য রোড পাস নিতে হবে, তবে মানেভঞ্জনে দুটোর মধ্যে অবশ্যই পৌঁছতে হবে। দুটোর পরে কিন্তু সান্দাকফু যাওয়ার জন্য কোনো রোড পাস পাওয়া যায় না। সেই কারণে খুব তাড়াতাড়ি এনজিপিতে এসে গাড়ি নিয়ে আপনাকে মানেভঞ্জনে পৌঁছতে হবে। যাই হোক, আমাদের এখানে গাড়ি রেডি আছে। আমরা এখন লাগেজ তুলে দিলাম আর মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা হলাম। মানেভঞ্জনে যাওয়ার আগে এখানে ব্রেকফাস্ট সেরে নেবেন আর সঙ্গে পরিমাণ মতো জল নিয়ে নিতে হবে, কারণ টুমলিং বা সান্দাকফুতে জলের খুবই ক্রাইসিস। এখান থেকে মিনারেল ওয়াটার নিয়ে নেবেন। সান্দাকফু হলো এমন একটা জায়গা যেখান থেকে আপনি 360 অ্যাঙ্গেলে স্লিপিং বুদ্ধা বা কাঞ্চনজঙ্ঘার পুরো হিমালয়ান রেঞ্জটা দেখতে পারবেন। রাস্তাতে বেশ কয়েকবার চেকিং হবে, তার জন্য আধার কার্ড বা অন্যান্য আইডি কার্ড সঙ্গে অবশ্যই রাখবেন। তার জেরক্স কপিও সঙ্গে রেখে দেবেন। যাই হোক, মঙ্গলমতো মানেভঞ্জনের দিকে যাচ্ছি। রাস্তার দুই পাশে মনোরম দৃশ্য দেখতে দেখতে আরও নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে এগিয়ে যাচ্ছি। এনজিপি থেকে মানেভঞ্জনের দূরত্ব 82 কিলোমিটার। সময় লাগবে আরও প্রায় 3 ঘন্টার মতো। এখানে একটু ব্রেকফাস্ট করে নেব বলে আমরা রাস্তার পাশে ভালো একটা রেস্টুরেন্ট দেখলাম। এখানে দাঁড় করিয়ে আমরা এখানে মোমো আর তার সঙ্গে কিছু স্ন্যাক্স, চা, কফি খেয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে ড্রাইভারও বললেন যে এখানকার মোমো খুবই নামকরা আর খাবারও খুবই টেস্টি। খুবই ভালো খেলাম এখান থেকে। আর খাওয়া দাওয়ার পরে আমরা আবার রওনা দিলাম মানেভঞ্জনের দিকে। দুইভাবে মানেভঞ্জন যাওয়া যায়। এক মিরিক পশুপতি নগর হয়ে, অন্য আরেকটা রুট হলো কার্শিয়াং সোনাডা ঘুম হয়ে। যাই হোক, আমরা যাচ্ছি মিরিক হয়ে। এখন আমরা মিরিকের লেকের সামনে রয়েছি, তবে সময়ের মধ্যে আমাদের মানেভঞ্জনে পৌঁছতে হবে বলে এখানে আর গাড়ি দাঁড়ালো না। ফেরার পথে দেখে নেব মিরিক। এই সেই মিরিকের লেক। সামনে চলে এলো গোপালধারা টি এস্টেট। এখানেও সেই একই ব্যাপার। এই টি এস্টেটের সামনে দিয়ে চললাম মানেভঞ্জনের দিকে। দুটোর আগেই অবশ্যই মানেভঞ্জনে আমাদের পৌঁছতে হবে। শীতের শেষে পাহাড়ে বসন্তের ছোঁয়া। সর্বত্রই দেখতে পাচ্ছি রং বেরঙের প্রচুর ফুল। পাহাড়ের আনাচে কানাচে পর্যন্ত ফুল ফুটে আছে, আর তার সাথে রয়েছে ঝাউ পাইনের সারি। এর মধ্যে আমরা চলে এলাম নেপাল ইন্ডিয়ার বর্ডার। এখানেও চেকিংয়ের ব্যবস্থা। অনেক গাড়ি দাঁড়িয়ে পরপর চেকিং হচ্ছে। এখানে একটু সময় পেয়ে আমরা চা খেয়ে নিলাম আর তার সঙ্গে একটু গরম স্ন্যাক্স। আমরা যাচ্ছি একেবারে নেপালের গা ঘেঁষে। দোকানি বা পুলিশরাও দেখছি সব নেপালি। আমরা মানেভঞ্জনে এসে পৌঁছে গেছি। এখন প্রায় 1:30 বাজে। এনজিপি থেকে যে ড্রাইভারের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি সেই এই ল্যান্ড রোভার এখানে বুকিং করেছে এবং রুট পারমিট করে রেখেছে, তাই ওটা নিয়ে আমাদের বিশেষ সমস্যায় পড়তে হলো না। এখন দুপুর 2টো বাজে। আমরা মানেভঞ্জনে এসে পৌঁছলাম আর এখান থেকে আমাদের আগের যে গাড়িটা ছিল সেটা আমরা ছেড়ে দিচ্ছি। এখন এই ল্যান্ড রোভার আমরা নিয়েছি। ল্যান্ড রোভার এটা করে আমরা এখন পৌঁছাবো টুমলিং। এখানে দেখছি বেশ কিছু দোকান আছে, আর আগে এখানে এসে পৌঁছলে লাঞ্চ এখান থেকে সেরে নিতে পারেন।
আমাদের সঙ্গে ড্রাইভার ভাই বললেন যেহেতু নেপাল ইন্ডিয়ার বর্ডারের উপর দিয়ে যাবে, তাই দিনের বেলা থাকতে থাকতে এই গাড়ি নিয়ে যেতে হবে। এবার এই ল্যান্ড রোভার গাড়ির কথায় আসি। এটার বয়স দেখছি 58 বছর, 1967-এর গাড়ি। ভারতের মধ্যে মাত্র একটি বা দুটি জায়গায় এই ল্যান্ড রোভার চালানো হয়। এর 4টি চাকাতেই গিয়ার আছে। বুঝতে পারিনি এখনো যে কি ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা এবারে যেতে চলেছি। আমরা প্রথমে যাব টুমলিং। এই টুমলিংয়ের উচ্চতা 2970 মিটার বা 10,000 ফুট। আমরা টুমলিংয়ে একদিন থাকব। এই টুমলিংয়ে হলো সান্দাকফু গেটওয়ে। সরাসরি সান্দাকফুতে গেলে কিছুটা ব্রিদিং প্রবলেম হতে পারে, তাই এখানে একদিন থেকে তার পরের দিন সান্দাকফুতে যাওয়াই ভালো। 1.5 ঘন্টার একটু বেশি সময়ের মধ্যে আমরা টুমলিংয়ে এসে পৌঁছে গেলাম, কিন্তু এখানে ফগি ওয়েদার আমরা পেয়েছি। এখন যাচ্ছি হোটেলে। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। এই ল্যান্ড রোভারে আমাদের সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার একটু বেশি। হোটেলে এখন আমরা যাচ্ছি। গাড়ি একদম হোটেলের সামনেই আসলো, আর আমাদের হোটেলের নাম হচ্ছে সাকেত লজ, পাশেই হচ্ছে শিখর লজ। তিনতলা এই হোটেল, শুনলাম সব ঘরই এখন প্রায় বুক আছে। যাই হোক, এখন আমরা লাঞ্চ করব। টুমলিংয়ের 10,000 ফুট উচ্চতায় এখন ঠান্ডা প্রায় 8-9 ডিগ্রি। তার উপর চারিদিকে মেঘ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। হোটেলের গরম গরম খাবারের অপেক্ষায় আছি আমরা এখন। সুন্দর করে সাজানো ডাইনিংয়ের জায়গাটা, আর পাশেই রয়েছে কিচেন। পাহাড়ি জায়গায় অন্যান্য গেস্টদের লাঞ্চ হয়ে গেছে। আমাদের বুফে সিস্টেমে খাবার সাজিয়ে দেওয়া হলো। রাইস, ডাল, 1 রকমের ফ্রাই, 2 রকমের সবজি আর এগ স্যালাড আছে। বেশ ভালোই লাগলো, আর এদের খাবার দারুণ টেস্টি। সঙ্গে তো আচার আছে, তবে ফিশ এখানে পাওয়া যায় না। লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা রুমে চলে গেলাম। আমাদের দুটো ফ্যামিলি, একটা রুম পাওয়া গেছে গ্রাউন্ড ফ্লোরে, আরেকটা পাওয়া গেছে ফার্স্ট ফ্লোরে। যাই হোক, এখানে আমরা একটা দিনে থাকবো। আর বিকেল যত হতে শুরু করেছে তত ঠান্ডা আরও বাড়ছে। কাচের জানলা দিয়ে দূরের অনেক কিছু দেখা যাচ্ছে, আর ঘরও খুব সুন্দর, কাঠের দেওয়াল আর পরিষ্কার পরিচ্ছন্ন, সব রকম ব্যবস্থাই রুমে রয়েছে। এই হোটেলে গেট দিয়ে ঢোকার জায়গায় রয়েছে রং বেরঙের পাহাড়ি ফুলের শোভা। এখন আমরা হোটেলের বাইরে যাচ্ছি, রাস্তার চারপাশে একটু ঘুরে দেখব, কিন্তু অনেকটাই মেঘ রয়েছে আর তার সঙ্গে খুব জমাটি ঠান্ডা, তাই মোটা জ্যাকেট পরে আমরা রাস্তায় চলে এলাম। আর এইখানেই রয়েছে একটা দিক পুরো নেপাল আর একটা দিক ইন্ডিয়ান সাইড। আমরা যেদিকে হোটেল রয়েছে সেটা হচ্ছে নেপালের দিক। আর খুব অদ্ভুত ব্যাপার, এখানটায় বোঝা যায় না যে নেপাল আর ইন্ডিয়ার একটা মাঝখানে একটা রাস্তা চলে গেছে, সোজা রাস্তাটা উপরের দিকে উঠে গেছে। খুব সুন্দর, একদম ফাঁকা জায়গা। আর যেহেতু এখন মেঘ রয়েছে, সেজন্য বোঝা যাচ্ছে না যে এখান থেকেই কিন্তু হিমালয়ান রেঞ্জটা দেখা যায়। আমরা আস্তে আস্তে দূরে একটা মনাস্ট্রি রয়েছে, সেখানে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তবে এখানে বুঝতে পারছি এতটাই উচ্চতা, খুব আস্তে আস্তে সাবধানে উঠতে হচ্ছে যাতে আমাদের ব্রিদিং প্রবলেমটা না হয়, কিন্তু অল্প অল্প করেও হলেও শ্বাসকষ্ট একটু হচ্ছে। তবে মেঘ মাঝে মাঝে সরে যাচ্ছে, আর দূরে পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি। এখানে গুটি কয়েক হোমস্টে আছে, যেমন আমাদের সাকেত লজ, আর রয়েছে শিখর লজ, সিদ্ধার্থ লজ, আরও কয়েকটা। বাইরে বিশেষ কোনো দোকানপাট দেখলাম না, একটা মাত্র চায়ের দোকান দেখতে পাচ্ছি। এখানে অনেকেই সেখানে ভিড় করেছে, আর খাবারের ব্যবস্থা সব হোটেলেই।
সন্ধ্যের পরে বাইরে থাকা যাবে না, আমরা ফিরে এলাম হোটেলে। আর সবসময় এখানে গরম জল হচ্ছে, আমাদের চা কফি স্ন্যাক্স এখানে রেডি ছিল। যেহেতু আমরা একটা প্যাকেজের সঙ্গে রয়েছি, সেই জন্য চা কফি স্ন্যাক্স বা অন্যান্য খাবার আমাদের এই প্যাকেজের মধ্যেই রয়েছে। যত রাত বাড়ছে ঠান্ডা আরও বাড়ছে গরম। এখানে আমরা আসার আগে ড্রাইভার ভাই সাবধান করে দিয়েছিল যে জোরে কথা বলা যাবে না, দৌড়ানো যাবে না। আগামীকাল আমরা আরও উপরে উঠব, সেখানে আরও সাবধান হতে হবে। এখানে আমাদের ঠান্ডার জন্য কাঠ জ্বালানো হলো। 8টা থেকে ডিনারের টাইম, 8:30টার মধ্যে আমরা চলে এলাম ডাইনিং হলে। রাতের মেনু হচ্ছে রুটি, রাইস, চিকেন, সবজি, স্যালাড, মিষ্টি। আর মিষ্টিটা হচ্ছে গরম গোলাপ জামুন। খাবারের টেস্ট সত্যিই দারুণ। আর এখানে স্পেশালভাবে এরা বিশেষ কিছু মশলা দিয়ে আচার তৈরি করে, সেটাও কিন্তু অসাধারণ খেতে। আর এখানে গরম গরম গোলাপ জামুন কি বলবো, দারুণ লাগছে। পরের দিন সকাল সকাল উঠে পড়লাম। বাইরেটা দেখছি রোদে ঝলমল করছে, আকাশে মেঘ একদম নেই, একদম পরিষ্কার হয়ে গেছে, রাস্তাঘাট সুন্দর দেখা যাচ্ছে। 9টার সময় ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়বো সান্দাকফুর দিকে। এখন 6:45 বাজে, একটুখানি মেঘ রয়েছে, দেখি আমাদের লাভ কতটা ফেভার করে। প্রচণ্ড ঠান্ডা, তবে রাতের তুলনায় এখন একটু কম আছে, রোদ উঠছে। আমরা এখন যাচ্ছি রাস্তা, আর এই ব্যালকনি থেকে আমি এই ভিডিওটা শুট করছি। রোদের দেখা পাচ্ছি, আবার মাঝে মাঝে কোথা থেকে মেঘ উড়ে চলে আসছে। যাই হোক, জায়গাটা এখন একটু দেখা যাচ্ছে। টুমলিংয়ের মতো আরও একটা পাহাড়ি ছোট জায়গা হলো টংলু। অনেকে সান্দাকফু যাওয়ার আগে টংলু বা মেঘমাতেও এক রাত কাটিয়ে যায়। টংলুর উচ্চতা আরও একটু বেশি, 10,130 ফুট, আর মেঘমার উচ্চতা 9,500-এর মতো। টুমলিংয়ের সৌন্দর্য অসাধারণ। মাঝে মাঝে মেঘ রোদ্দুরে লুকোচুরি চলছে, এর ফাঁকে আমরা ফটো তুলে নিলাম। এখন সকাল 7টা 7:30টার মতো বাজে। এরপর আমরা হোটেলে যাব, এখান থেকে ব্রেকফাস্ট খেয়ে আমরা যাব সান্দাকফুর দিকে। তবে এই নিরিবিলি শান্ত জায়গার সৌন্দর্য এতটাই বেশি, মনে হচ্ছে পরে যদি আরেকবার সময় পাই এখানে এসে 2 দিন কাটিয়ে যাব। অনেক রকম ফুল গাছ, যেমন রোডোডেনড্রন প্রচুর দেখতে পেলাম, ভ্যারাইটিস কালারের, আর এর সঙ্গে অন্য ফুল তো আছেই। সকালে বেশ অনেকটা সময় বাইরে কাটিয়ে এবার আমরা চলে এলাম হোটেলে। এখন ব্রেকফাস্ট করব। এখানে এক বিখ্যাত ব্রেড তৈরি হয়, তার নাম হচ্ছে, দেখি এবার কিচেনে গিয়ে কি তৈরি হচ্ছে। इसका नाम क्या है? टिबेटन ब्रेड। क्या? टिबेटन ब्रेड। टिबेटन। ठीक है। এটি ইস্ট দেখে। যাই হোক, একটু শিখে নিলাম এই টিবেটান ব্রেড কিভাবে তৈরি করছে। এখানে ইস্ট দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা হয়েছে, একদম খেতে সফট মনে হচ্ছে হবে। আর এটাকে তারপর ডিপ ফ্রাই করছে। যাই হোক, এর সঙ্গে দিচ্ছে ঘুগনি, আর এর সঙ্গে স্পেশাল একটা জিনিস হচ্ছে হানি, অর্থাৎ এখানকার লোকাল হানি দিয়ে এই ব্রেডটা খেতে কিন্তু অসাধারণ লাগে। इसमें हलवा এই ব্রেড খাওয়ার জন্য ঘুগনি দিয়েছে, আবার তার সঙ্গে মধুও আমরা নিয়েছি। কিন্তু দেখছি ঘুগনির থেকে হানি বা মধু দিয়ে কিন্তু দারুণ লাগছে খেতে। যাই হোক, ভালো মতো ব্রেকফাস্ট খেয়ে আমরা এবারে প্যাকিং করে সমস্ত কিছু বেরিয়ে পড়লাম সান্দাকফুর দিকে। আর এই আমাদের ল্যান্ড রোভার গাড়ি, আবার আমরা যাব এই ল্যান্ড রোভারে করে সান্দাকফু। টুমলিং থেকে সান্দাকফু ডিস্টেন্স 20 কিলোমিটার শুনলাম। প্রথম 7 থেকে 8 কিলোমিটারের মতো রাস্তা ভালো, এরপর থেকে রাস্তা খুবই অস্বাভাবিক। দেখা যাক যাত্রাপথ কেমন হয়। টুমলিং এত সুন্দর জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এই পাহাড়টি সাঙ্গারিলা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে।
তাই মাঝে মধ্যেই এখানে চেকপোস্ট রয়েছে। ট্যুরিস্টদের আধার কার্ডের নম্বর, কতজন ট্যুরিস্ট গাড়িতে রয়েছে এবং গাড়ির নাম্বার লিখে নিচ্ছে। রাস্তা এখন মোটামুটি ভালো, তবে এখানে বেশ সরু রাস্তা আর দুই পাশেই জঙ্গল। চোখে পড়ছে বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল, যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না, সেই ধরনের ফুল এখানে আমরা দেখতে পাচ্ছি। গাড়ি পাক খেতে খেতে উপরে উঠছে। পাহাড়ের বাঁকগুলি এত ঘন ঘন, প্রত্যেকের পাকে প্রায় 30 থেকে 35 ফুট গাড়ি উঠে যাচ্ছে উপরের দিকে। এখানে গাড়ি বলতে শুধু এই ল্যান্ড রোভার গাড়ি আর বালেরো গাড়ি, এছাড়া অন্য গাড়ি এখানে চালানো অসম্ভব। এক এক জায়গায় গাড়ি প্রায় 1 থেকে 1.5 ফুট উঁচু জায়গায় চাকা উঠে যাচ্ছে। আমরা গাড়ির সাইডের রড হাত দিয়ে চেপে ধরেও সিটে বসে থাকতে পারছি না। কোনো কোনো জায়গায় রাস্তা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে দেখছি, এখানে গাড়ি দাঁড়িয়ে পড়লো কিছুক্ষণের জন্য। আমরা গাড়ির সাইডের রড হাত দিয়ে ধরে রেখেও সিটে বসে থাকতে পারছি না ঠিকমতো। পাহাড়ে এত জায়গায় ঘুরেছি, কিন্তু এইরকম অভিজ্ঞতা কখনো হয়নি। আর এই সাইডে দেখছি কোনো গার্ড ওয়াল নেই, ক্যামেরা ঠিকমতো রাখতে পারছি না ধরে। যাই হোক, এবারে আমরা কালীপোখরি চলে এসেছি। এরপর থেকে শুনলাম রাস্তা আরও প্রচণ্ড খারাপ, চারপাশে পাহাড় আর মাঝখানে ছোট একটা লেক, এই নাম হচ্ছে কালীপোখরি। এখানে একটা ছোট্ট গ্রাম আছে, গ্রামের নামও কালীপোখরি। এই কালীপোখরি লেককে নিয়ে এখানকার মানুষদের কিছু ধর্মীয় সংস্কার রয়েছে। কালীপোখরি থেকে আরও চড়াই রাস্তায় ঘুরপাক খাওয়ার পর চলে এলাম সান্দাকফুতে। এতটাই খারাপ রাস্তা যে ফটো তোলার মতো পরিস্থিতি ছিল না। সান্দাকফু আমাদের হোটেলের নাম হচ্ছে শেরপা চ্যালেট, এখানে আমাদের বুকিং করা আগের থেকেই ছিল। গাড়ি থেকে নেমে আমাদের ছেলে মেয়েরা বরফের কাছে দৌড়ে চলে গেল। হোটেলের সামনেই দেখছি প্রচুর বরফ, আর রাস্তাতেও বরফ আছে সাইডে। আর এখানে আমরা লাগেজ নামিয়েই হোটেলে ঢুকে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা। এই শেরপা চ্যালেটের রুম রেট হলো 1500 থেকে 2000 পার ডে। 3 বেডরুমের ভাড়া, এছাড়া 4 বেডরুমও আছে, তার রেট একটু হাই, তবে সিজন অনুযায়ী রুম রেট চেঞ্জ হয়। যাই হোক, এবারে আমরা ঢুকে যাচ্ছি হোটেলের ভেতরে। আমাদের লাঞ্চ এখান থেকে করে নিই, তারপর আমরা আবার এখানে বেরিয়ে পড়ব, কারণ দিনের বেলাতে এখানে সব কিছু দেখে নিতে হবে, অন্ধকারে দেখাই যাবে না কিছু। আর লাক কতটা ফেভার করবে জানি না। এই আমাদের সান্দাকফুর রুম, একদম কাঠের তৈরি, আর ফ্লোরও এই কাঠের। আমরা 2টো বেডরুম সামনাসামনি পেয়েছি। আর এখানে এই যে ব্ল্যাঙ্কেট আছে, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, ওয়ার্ম করার পরে এটা বন্ধ করে দিতে হবে। জানলার কাছে গেলাম ক্যামেরা নিয়ে, পাশেই দেখলাম একটা বিশাল খাদ রয়েছে, আর দূরে দেখতে পাচ্ছি অনেক বরফ, আর একদম সামনেই রয়েছে ঘন কুয়াশা। জানলাও খুলে রাখা যাচ্ছে না, মারাত্মক ঠান্ডা আসছে। এই সামনে সব বরফ দেখা যাচ্ছে, তার সঙ্গে মেঘও আছে। হোটেলে গরম গরম খিচুড়ির অর্ডার দিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম, আর পাশেই রয়েছে এত বরফের স্তূপ। এটাই হলো হোটেল সানরাইজ। এখানে আমরা আগে বুকিংয়ের চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে আমরা রুম পাইনি। এর সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি আরও একটু দূরে, এখানে বরফ আরও বেশি, আর সামনেই রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়েই ফালুট যাওয়ার রাস্তা। যাই হোক, আমরা পায়ে আরেকটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি, কিন্তু এখানে বরফের পরিমাণ আরও বেশি। বরফের সঙ্গে মনের মতো করে ফটোও তুলে নিলাম অনেক।
হোটেলের ডাইনিং রুমে চলে এলাম। এখানে বেশ একটু গরম আছে, তার সঙ্গে হিটারও চলছে। গরম গরম খিচুড়ি রেডি, তার সঙ্গে পাঁপড় ভাজা আর কিছু ফ্রাই রয়েছে। বিভিন্ন ভেজিটেবল দিয়ে এই দারুণ খিচুড়িটা আমাদের একদম মন ভরিয়ে দিচ্ছে। যাই হোক, খুব ভালো মতো আমরা এটা খেলাম। পুরো হোটেলটাই কাঠের তৈরি। আমরা ঘর পেয়েছি দোতলাতে, আর এই সিঁড়ি, কাঠের সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উঠে গিয়ে তারপর আমাদের রুম রয়েছে, আর সারি সারি এখানে ঘরও রয়েছে অনেক। বিকেলবেলায় আমরা চলে এলাম এই ডাইনিং রুমে। এখানে চা, কফি আর বিভিন্ন ড্রিঙ্কসেরও ব্যবস্থা রয়েছে। রাত্রেবেলায় আমরা ডিনার নিলাম এখানে চিকেন, রুটি, তার সঙ্গে সবজি, স্যালাড। বেশ ভালোই রান্না। গতকাল বিকেল থেকে কিন্তু প্রচণ্ড ওয়েদার খারাপ হয়ে গিয়েছিল, আর এত ঝড় হয়েছে যে আমরা বুঝতে পেরেছি যে পাহাড়ি ঝড় কাকে বলে। যাই হোক, সকালে একটুখানি রোদের দেখা আমরা পেলাম। একটু বাদে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমরা চলে যাব এনজিপির দিকে। ব্রেকফাস্টে অনেক রকম মেনু আছে, তবে আমরা অর্ডার দিয়েছিলাম ম্যাগি, আর এখানে এই গরম গরম ম্যাগি অসাধারণ লাগলো আমাদের কাছে। যেহেতু আমরা এখানে একটা নাইট স্টে করছি, অনেকেই আছে যারা 2 দিন এখানে থাকছেন, কিন্তু আমরা একটা নাইটের জন্যই এখানে এসেছি। যাই হোক, আমাদের লাক খুব একটা ফেভার করেনি। এক ঝলক আমরা হিমালয়ান রেঞ্জটা দেখলাম, কিন্তু তারপরেই কিন্তু কোথায় মিলিয়ে গেল মেঘের মধ্যে। গতকাল রাতে এত মেঘ আমরা দেখেছি, কিন্তু এখান থেকে কোনো পিক আমরা দেখতে পাইনি। মর্নিংও একই অবস্থা। মাঝখানে একটুখানি ক্লিয়ার হয়েছিল, সেটা আর ক্যামেরা বন্দি করতে পারিনি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি মানেভঞ্জন হয়ে, আমরা এনজিপিতে চলে যাব। আমরা যেখানে আছি এই জায়গাটা একটা ছোট ম্যালের মতো, চারপাশে ছোট কয়েকটা হোটেলে রয়েছে, আর গুটি কয়েক হোটেল নিয়ে এই সান্দাকফু। আরেকটা ব্যাপার হচ্ছে যে বয়স্ক মানুষের পক্ষে কিন্তু এখানে রাতে হল্ট করা খুবই ডিফিকাল্ট, কারণ আমাদের ব্রিদিং প্রবলেম হয়েছে রাতের দিকে। যেহেতু বেশ ঠান্ডা আর এতটাই হাইট, সেই জন্য একটু ব্রিদিং প্রবলেম কিন্তু আমাদেরও হয়েছে। এখানে মাঝে মাঝে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে, আর একটু আকাশে ক্লিয়ার হচ্ছে। বাপরে বাপ, কিছুই নেই, পাহাড় মেঘগুলো। মাঝে মাঝে রোদের দেখা পাচ্ছি, আর সবাই আমরা তীর্থের কাকের মতো তাকিয়ে আছি কখন মেঘের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারবে। পুরো মেঘ, ওই লুকোচুরি। যাই হোক, আমরা পাহাড়ে এসেছি 3 দিনের জন্য, খুব আনন্দ করলাম। আর কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না, কিন্তু তার সঙ্গে বরফ আর এই সুন্দর টুমলিংয়ের দৃশ্য আর এই সান্দাকফুর পাহাড়ি অভিজ্ঞতা আমরা পেলাম। যদি কখনো আবার সময় সুযোগ আসে তাহলে সান্দাকফুতে আবার আসব। কিন্তু সান্দাকফুর এই পাহাড়ি রাস্তার অভিজ্ঞতা কিন্তু ভয়ঙ্কর। লাগেজ প্যাকিং করে আমরা এগিয়ে যাচ্ছি এখন সেই টুমলিংয়ের দিকে। টুমলিং হয়ে আমরা চলে যাব এখন সেই মিরিকের রাস্তায়। যাওয়ার পথে মিরিকে একটুখানি ঘুরে আমরা বেরিয়ে যাব এনজিপির দিকে। তবে এখানে মেঘ, এই দেখলাম রোদ, এখানে গাড়ির পাশ দিয়ে দেখছি মেঘ উড়ে যাচ্ছে। খুব সুন্দর অভিজ্ঞতা। আবার আমরা চলে এলাম মানেভঞ্জনে। এখান থেকে আবার আমাদের গাড়ি চেঞ্জ হবে। ল্যান্ড রোভার ছেড়ে দিলাম, এখান থেকে আমরা অন্য গাড়িতে এনজিপি পৌঁছবো। আসার সময় আমরা গোপালধারা টি গার্ডেন ঘুরে মিরিকে চলে এলাম। মিরিক এখন সুন্দরভাবে সাজানো হয়েছে, লেকের সঙ্গেই গার্ডেন করা হয়েছে, আর এই গার্ডেনের এন্ট্রি ফি হলো 10 টাকা। ফটো তোলার জন্য এক আদর্শ জায়গা। মিরিক ঘুরে আমরা চলে এলাম এনজিপিতে। এখানে আমরা একটা দিন থাকবো, অর্থাৎ রাতের জন্য আমরা হোটেল নিলাম, আর পরের দিন আমরা বিকেলবেলায় বন্দে ভারত ধরবো এনজিপি থেকে। এর ফাঁকে শিলিগুড়ির বিখ্যাত হংকং মার্কেটও ঘুরে নিলাম।
পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন।